বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের বোমাযাত্রীর ডায়েরি গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। নবম শ্রেণীর প্রফেসর ডায়েরি গল্প বোমযাত্রীর ডায়েরি। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? উত্তর, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক তারক চাটুর্যে নামক এক গরিব ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে কী কী কথা প্রচলিত ছিল? উত্তর, প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ সম্পর্কে বলা হতো যে এক্সপেরিমেন্টের কারণে তিনি হয় মৃত, না হয় কোথাও লুকিয়ে কাজ করছেন। পরের প্রশ্ন, তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন? উত্তর, তারকবাবু প্রফেসর শঙ্কুর লাল ডায়েরিটি প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন। তারকবাবুকে দেখে লেখকের কেন গরিব মনে হতো? উত্তর, তারকবাবুর ছেঁড়া পোশাক আশাক দেখে লেখকের মনে হতো ভদ্রলোক বেশ গরিব। পরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে? উত্তর, প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ ছিলেন, এমনটাই বলা হয়েছে বোমযাত্রীর ডায়েরি গল্পে। পরের প্রশ্ন, তারকবাবুর কাছে প্রফেসর শঙ্কু ডায়েরিটা পৌঁছেছিল কি করে? উত্তর, সুন্দরবনে উল্কাপাতের ঘটনার পর সেখানে বাঘছালের খোঁজে গিয়ে তারকবাবু উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন। পরের প্রশ্ন, তারকবাবু তার প্রতি কথায় কী প্রসঙ্গ টেনে আনতেন? উত্তর, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পের চরিত্র তারকবাবু তার প্রতি কথায় বাঘের প্রসঙ্গ টেনে আনতেন। পরের প্রশ্ন, এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, বোমযাত্রীর ডায়েরি কাহিনী থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, উল্কাপাতের ঘটনা সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে কি বলা হয়েছে? উত্তর, সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাতের পাথরটি ছিল বিশাল, কলকাতার জাদুঘরে রাখা পাথরের প্রায় দ্বিগুণ। পরের প্রশ্ন, কিন্তু সে গুড়ে বালি উক্তিটির প্রসঙ্গ বুঝিয়ে দাও। উত্তর, তারকবাবু সুন্দরবনে উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন, কিন্তু তা না পাওয়ায় এই আক্ষেপ করেছিলেন। উল্কাপাতের সঙ্গে খাতার কি সম্পর্কের কথা বলা হয়েছে? উত্তর, উল্কাপাতের পর বাঘছাল পাওয়ার আশায় তারকবাবু সুন্দরবনে গেলেও বাঘছালের বদলে উল্কাপাতের গর্তে প্রফেসর শঙ্কুর খাতাটি পেয়েছিলেন। পরের প্রশ্ন, তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার লেখকের কেন এরকম মনে হয়েছে? উত্তর, প্রফেসর শঙ্কুর ডায়েরির কালির রং সবুজ থেকে লাল এবং পরে নীলে পরিণত হয়, তারপর নীল হয়ে যায় হলুদ, তাই লেখকের ব্যাপারটি আশ্চর্য মনে হয়েছে।
পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলির বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কী জানিয়েছেন? উত্তর, প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত। তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব। আবার কালির রঙও বদলে যেত। পরের প্রশ্ন, প্রহ্লাদ কতদিন ধরে প্রফেসর শঙ্কুর ভৃত্য হিসাবে নিযুক্ত ছিল? উত্তর, প্রহ্লাদ 27 বছর ধরে প্রফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল। প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কী প্রয়োগ করেছিলেন? উত্তর, প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নস্যাস্ত্র তার ওপর প্রয়োগ করেছিলেন। পরের প্রশ্ন, প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফল কী হবে জানিয়েছেন শঙ্কু? উত্তর, প্রহ্লাদের ওপর নস্যাস্ত্র প্রয়োগের ফলে প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী 33 ঘন্টার আগে তার হাঁচি থামবে না। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কেলেঙ্কারির জন্য কে দায়ী? উত্তর, প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কেলেঙ্কারির জন্য দায়ী ছিল ভৃত্য প্রহ্লাদ। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? উত্তর, প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কী কেলেঙ্কারি হয়েছিল? উত্তর, ভৃত্য প্রহ্লাদের ভুলে প্রফেসর শঙ্কুর রকেট 3.5 ঘন্টা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুটা উঠে অবিনাশবাবুর মূলোর ক্ষেতে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন, অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? উত্তর, প্রফেসর শঙ্কুর রকেট পড়ে অবিনাশবাবুর মূলোর ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। একেই বলে দিনে ডাকাতি। কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে? উত্তর, প্রফেসর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মূলোর ক্ষেতে ভেঙে পড়ে। এজন্য অবিনাশবাবুর 500 টাকা ক্ষতিপূরণের দাবিকে দিনে ডাকাতি বলা হয়েছে। পরের প্রশ্ন, দ্বিতীয়বার রকেট যাত্রায় প্রফেসর শঙ্কু প্রহ্লাদকে কেন নিতে চেয়েছিলেন? উত্তর, প্রহ্লাদ বোকা হলেও সাহসী ছিল বলেই প্রফেসর শঙ্কু দ্বিতীয়বার রকেট যাত্রায় প্রহ্লাদকে সঙ্গে নিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল? উত্তর, প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের 2 মণ 7 সের, শঙ্কুর 1 মণ 11 সের, বিদুশেখরের 5.5 মণ ওজন ছিল। শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল? উত্তর, শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। রসিকতাটি কি ছিল? উত্তর, প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রার প্রসঙ্গে অবিনাশবাবু চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন বলে রসিকতা করেছিলেন। অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন? উত্তর, অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খেতেন। পরের প্রশ্ন, নিউটনকে মঙ্গলযাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কী করেছিলেন? উত্তর, নিউটনকে মঙ্গলযাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু ফিশ পিল বানিয়েছিলেন। এর একটা খেলেই নিউটনের 7 দিনের খাওয়া হয়ে যেত। পরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরিতে একটি বেড়াল ও একটি কুকুরের নাম পাওয়া যায়, সেগুলি কি কি? উত্তর, বোমযাত্রীর ডায়েরিতে প্রফেসর শঙ্কুর বেড়ালটির নাম ছিল নিউটন এবং লেখকের কুকুরটির নাম ছিল ভুলো।
পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানের আরামকেদায় 3 ঘন্টা শুয়ে কাটাতেন কেন? উত্তর, আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত দেখার জন্য প্রতিদিন রাতে খাবার পরে প্রফেসর শঙ্কু বাগানের আরামকেদারায় শুয়ে 2-3 ঘন্টা কাটাতেন। তো তারিখ কটায় প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন? উত্তর, 13ই জানুয়ারি ভোর 5টায় শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন। প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেওয়ার ক্ষমতা ছিল? উত্তর, প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ 20 মণ পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা ছিল। মহাকাশ যাত্রার সময় প্রফেসর শঙ্কুর রকেটে যাত্রী ও মালপত্র সমেত কত ওজন নেওয়া হয়েছিল? উত্তর, মহাকাশ যাত্রার সময় প্রফেসর শঙ্কুর রকেটে যাত্রী ও মালপত্র সমেত 15 মণ 32 3 ছটাক ওজন নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু তার যাত্রী দলের খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা করেছিলেন? উত্তর, শঙ্কু নিউটনের জন্য ফিশ পিল, প্রহ্লাদ এবং নিজের জন্য বটিকা ইন্ডিকা নামক হোমিওপ্যাথিক বড়ি নিয়েছিলেন। পরের প্রশ্ন, নিউটনের ফিশ পিল খেলে কি হয়? উত্তর, ফিশ পিল খেলে নিউটনের 7 দিনের খিদে মিটে যায়। পরের প্রশ্ন, বটিকা ইন্ডিকা কি? উত্তর, বটিকা ইন্ডিকা হলো বটফলের রস থেকে তৈরি বড়ি, যা খেলে 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। জিনিসগুলো কি কি? উত্তর, মঙ্গলে নামার জন্য প্রফেসর শঙ্কুর সঙ্গের প্রয়োজনীয় জিনিসগুলি হলো ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র এবং ফার্স্ট এড বক্স। পরের প্রশ্ন, আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝে গড়াগড়ি কেন এরকম হয়েছিল? উত্তর, রোবট বিদুশেখর যন্ত্রপাতির বোর্ডের কাছে গিয়ে রকেট উল্টো দিকে যাওয়ার হ্যান্ডেলটিতে প্রচণ্ড টান দিলে সবাই কেবিনের মেঝেতে গড়াগড়ি দিয়েছিল। মঙ্গল গ্রহের জল কীরকম ছিল? উত্তর, মঙ্গল গ্রহের নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। পরের প্রশ্ন, কিন্তু এর কাছে সে জল কিছুই না, প্রসঙ্গটি কি? উত্তর, মঙ্গল গ্রহে জল পান করার প্রসঙ্গে গারো পাহাড়ের ঝর্ণার জল পানের তুলনা টেনে প্রশ্নোদ্ধৃত কথাটি লিখেছিলেন প্রফেসর শঙ্কু। পরের প্রশ্ন, অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। এই 3টি প্রাণী কে কে? উত্তর, আলোচ্য উদ্ধৃতিতে 3টি প্রাণী বলতে স্বয়ং প্রফেসর শঙ্কু, ভৃত্য প্রহ্লাদ এবং বেড়াল নিউটনকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কু ডায়েরি লিখেছিলেন? উত্তর, মঙ্গল গ্রহে একটা হলদে রঙের নরম পাথরের ঢিবির ওপর বসে শঙ্কু তার ডায়েরি লিখেছিলেন। মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন? উত্তর, মঙ্গলীয় সৈন্যরা মানুষও না, জন্তুও নয়, মাছেও নয়, কিন্তু এই তিনের সঙ্গেই তাদের কিছু না কিছু সাদৃশ্য ছিল। পরের প্রশ্ন, সেটাও অসম্ভব বলে মনে হয়। কোন বিষয়কে অসম্ভব বলে মনে হয়? উত্তর, মঙ্গল গ্রহের প্রাণীরা যে মানুষের মতো কিছু হবে সেটাকে অসম্ভব বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, সে দিব্যি নিশ্চিত আছে, কে কেন নিশ্চিন্ত আছে? উত্তর, গ্রহের নাম যেহেতু মঙ্গল, তাই সেখানে কোনো অনিষ্ট হতে পারে না ভেবে প্রহ্লাদ নিশ্চিন্ত হয়েছিল।
পরের প্রশ্ন, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। কার মাথা কেন বিগড়ে গিয়েছিল? উত্তর, বিধুশেখরের মনের ওপরে চাপ পড়াতেই সম্ভবত তার মাথা বিগড়ে গিয়েছিল বলে শঙ্কু মনে করেছেন। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, এই না বোঝার কারণ কি ছিল? উত্তর, নদীর জল লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো লাগছিল বলে সেটাকে নদী বলে বোঝা যাচ্ছিল না। পরের প্রশ্ন, মঙ্গলে নামার পরে প্রফেসর শঙ্কুরা কেমন আবহাওয়া পেয়েছিলেন? উত্তর, মঙ্গলে কোনো ঠান্ডা ছিল না, বরং আবহাওয়া গরমের দিকে। মাঝে মাঝে আসা ঠান্ডা হাওয়া শুধু হাড় কাঁপিয়ে দিচ্ছিল। পরের প্রশ্ন, বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ, এই ফ্যাসাদের কারণ কি? উত্তর, রকেট মঙ্গলে ল্যান্ড করার পরে বোতাম টিপে চালু করা সত্ত্বেও বিধুশেখর কোনো নড়াচড়া করছিল না, এটাই ছিল ফ্যাসাদ। পরের প্রশ্ন, তারপর দেখলাম প্রহ্লাদকে কিভাবে দেখা গিয়েছিল? উত্তর, প্রহ্লাদ ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে লাফাতে লাফাতে রকেটের দিকে চলেছিল। যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেমন? উত্তর, যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল সে মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই তিনের সঙ্গেই তার কিছু কিছু মিল ছিল। পরের প্রশ্ন, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। কে কেন প্রহ্লাদের নাগাল পাবে না? উত্তর, প্রহ্লাদকে তাড়া করেছিল যে মঙ্গলীয় জন্তুটা, সে ভালো ছুটতে পারে না বলেই প্রহ্লাদের নাগাল পাবে না। আমার মাথা ঘুরছে, কিসে বক্তার মাথা ঘুরছিল? উত্তর, মঙ্গলীয় সৈন্যদের গায়ের আষ্টে গন্ধে প্রফেসর শঙ্কুর মাথা ঘুরছিল। এখনো রয়ে গেছে, কি থাকার কথা বলা হয়েছে? উত্তর, মঙ্গল গ্রহ থেকে পালিয়ে রকেটে উড়ে চলার সময় প্রফেসর শঙ্কু উপলব্ধি করেন যে ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ তখনও রয়ে গেছে। পরের প্রশ্ন, নিউটনের অরুচিটাও কমেছে। নিউটনের অরুচির কি কারণ ভাবা হয়েছিল? উত্তর, প্রফেসর শঙ্কু অনুমান করেন যে মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল। পরের প্রশ্ন, ও স্পষ্ট উচ্চারণে বলল থ্যাংক ইউ, কে কখন এ কথা বলেছিল? উত্তর, মঙ্গল গ্রহ থেকে রকেটে উড়ে চলার সময় প্রহ্লাদকে সঙ্গে নিয়ে শঙ্কু বিধুশেখরকে নাড়া দিয়ে কাঁধের বোতাম টিপে দিতেই সে স্পষ্ট উচ্চারণে ধন্যবাদ জানায়। পরের প্রশ্ন, বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন? উত্তর, সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল। পরের প্রশ্ন, এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, নতুন করে না ঠকার জন্য শঙ্কু কী করেছিলেন? উত্তর, নতুন করে না ঠকার জন্য প্রফেসর শঙ্কু বিধুশেখরের নির্দেশ মতো রকেটের জানালা খুলে দিয়েছিলেন। এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি, নতুন কথাটি কী ছিল? উত্তর, বিধুশেখরের মুখে কথাটি ছিল আসলে একটা নতুন শব্দ, টাফা। পরের প্রশ্ন, বিধুশেখর টাফায় কাদের বাস বলেছিল? উত্তর, বিধুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বাস করে। পরের প্রশ্ন,
টাফায় প্রফেসর শঙ্কুদের অভ্যর্থনাকারীরা কেমন দেখতে ছিল? উত্তর, টাফায় প্রফেসর শঙ্কুদের যারা অভ্যর্থনা করতে এসেছিল তারা একেবারেই মানুষের মতো নয়, বরং পিঁপড়ে জাতীয় প্রাণীর সঙ্গে তাদের মিল ছিল। পরের প্রশ্ন, টাফার আদিবাসীরা কোথায় থাকে? উত্তর, টাফার আদিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। পরের প্রশ্ন, কিন্তু তাতে তার কিছু হলো না। কার কি হলো না? উত্তর, টাফার লোকটিকে শঙ্কু নস্যাস্ত্র প্রয়োগ করলেও তাতে তার কিছু হলো না, কারণ তারা হাঁচতেই শেখেনি। পরের প্রশ্ন, রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। রকেট থেকে নেমে কি টের পেলেন? উত্তর, রকেট থেকে নেমেই প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটা বিশেষ গন্ধ টের পেলেন, যা গাছপালা বা জলমাটির গন্ধের থেকে আলাদা। পরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো। উত্তর, বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ ছিল 1 জানুয়ারি, শেষ তারিখ ছিল 25শে জানুয়ারি। নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের বোমাযাত্রীর ডায়েরি গল্প থেকে প্রথম পাঠের প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো প্রশ্নোত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেল জেনে নিতে পারো। এছাড়াও ভিডিওয়ে দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।